এবং দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি এমন এক সন্ধিক্ষণে, যখন 24শে জুলাই বিপ্লবের রক্ত ভেজা মাটি এখনো শুকায়নি, অথচ বিপ্লবের অর্জনগুলো হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে। আমরা আজ বাংলাদেশের বর্তমান সংকটের গোড়ার কোথায় এবং মুক্তির পথ তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট করে তুলে ধরতে চাই। আপনারা জানেন, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার পতন শুরু হয়েছিল 2007 সালের 11ই জানুয়ারি অসাংবিধানিক সামরিক হস্তক্ষেপের মধ্য দিয়ে। সেদিন উচ্চবিলাসী সেনা কর্মকর্তারা বন্দুকের নলে ক্ষমতা দখল করে প্রেসিডেন্ট ডক্টর ইয়াসিন মোহাম্মদকে জরুরি অবস্থা জারি করতে বাধ্য করে এবং ডক্টর ফখরুদ্দিনের নেতৃত্বে একটি অবৈধ তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিল। এই জরুরি অন্ধকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নেতৃত্বে প্রথম বিক্ষোভ মিছিল হয়েছিল 2007 সালের জানুয়ারি মাসে। তারপর 2007 সালের ফেব্রুয়ারি মাসে যখন ডক্টর ইউনূস একটি নতুন রাজনৈতিক দল গঠন করে বাংলাদেশের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ এবং বিদেশি হস্তক্ষেপ বিস্তারিত করতে আমরাই ডক্টর ইউনূসকে এই মধুর ক্যান্টিন থেকে প্রতিহত করার ঘোষণা করি এবং তিনি সেই সময় তার রাজনৈতিক দলটি অবসান ঘটান এবং তিনি রাজনীতি করবেন না বলে জাতিকে জানান। পরবর্তীতে 2007 সালের আগস্টে আপনারা জানেন, সামরিক বাহিনীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা সংঘাত হয়। সেই সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সামরিক বাহিনী ক্যাম্প আন্দোলন হয়, সেই আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছিলাম। আজ প্রায় 19 বছর পরে আমার এই মধুর ক্যান্টিনে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। মূলত বাংলাদেশের বর্তমানে যে সংকটটি চলতেছে, এই সংকটটি মূলত হচ্ছে 111-এর অসাংবিধানিক ক্ষমতা ধারাবাহিকতা। সেই ক্ষেত্রে আমরা বলতে চাই, বর্তমান সংকটটি বিচ্ছিন্ন কিছু নয়। 2007 সালের 20 জুলাই মূলত ভারতের সঙ্গে গোপন আঘাত করে 2008 সালে জালিয়াতি নির্বাচনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে ক্ষমতায় পৌঁছেছিল। এরপরে 15 বছর আপনারা দেখেছেন যে ব্যবসায়ীবৃন্দ, রাজনীতি, সামরিক পেশাগত কামলা, বিচারপতি এবং এখানে সংস্কৃতি কর্মী, শাহবাগী এবং সুশীল সমাজ মিলে গত 15 বছর বাংলাদেশে একটা জমিদারি শাসন কায়েম হয়েছিল। এখানে আমাদের একটা রাষ্ট্র ছিল, সবকিছু ভারত থেকে পরিচালিত হইতো। আর শুধু এটা আওয়ামী ফেসিবাদী এখানে জমিদারতন্ত্র কায়েম করেছিল। তারা আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ইসলামী ব্যাংক, সকল ব্যাংক এবার লুট করে টাকা বিদেশে পাচার করেছে। আর তাদেরকে হুমকিমূলক করতেছে, তাদেরকে কাউকে ফাঁসি দিয়েছে, কাউকে কারাগারে বন্দি করে রেখেছে, কাউকে গুম করেছে, গুম করে ভারতেও পাঠিয়েছে। এইভাবে আমাদের রাষ্ট্রটা একটা জমিদারিতে পরিণত হয়েছিল। রাষ্ট্রটার কার্যকর কোনো স্বাধীন ছিল না। পতাকা ছিল, সংবিধান ছিল, মানচিত্র ছিল, কিন্তু জনগণ ছিল পরাধীন। সেই পরাধীনতার অবসান ঘটে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। শেখ হাসিনা সেদিন রাজাঘাট ত্যাগ দিয়ে, অর্থাৎ এই জমিদারির ভিতরে তারা যাকেই যখন প্রয়োজন মনে করত হত্যাযোগ্য করতে ত্যাগ দিত। ত্যাগ দিয়ে কাউকে রাজাকার বলতো, কাউকে স্বাধীনতা বিরোধী বলতো, কাউকে চরমপন্থী বলতো। এইভাবে সেই সময় আপনার সব শ্রেণী পেশার মানুষকে, সব রাজনৈতিক পক্ষের মানুষকেই হাসিনা হত্যা করেছে। তো সেই হত্যার ধারাবাহিকতা আপনারা জানেন, 24-এ যে আপনার 5 বছর আগে শেখ হাসিনা কোটা বাতিল করে সেই কোটাটাকে আবার ফেরত এনে এই দেশে একটা চূড়ান্ত ফেসিবাদ কায়েম করার চেষ্টা করে। সেই ফেসিবাদের বিরুদ্ধে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ করে, তখন তাদেরকে রাজাকারের নামে ত্যাগ দেওয়া হয়। এই যে রাজাকারের জাতিপতি ত্যাগ দেওয়া, এটি ছিল মূলত জুলাই গণহত্যা ইশতেহার ঘোষণা করে দেওয়া যে তোমরা রাজাকারের নাতিপুতি, তাহলে তোমরা হত্যাযোগ্য। সে হত্যার বিরুদ্ধে আপনারা দেখেছেন বাংলাদেশের সাধারণ মানুষ বর্তমানে এখানে প্রকাশ থেকে শুরু করে নিম্নয়ের মানুষরা প্রতিরোধ করে শুরু করি। আপনার শেখ হাসিনার পতন হয়, শেখ হাসিনা আপনার ভারতে পালিয়ে যায়। বন্ধুগণ, আমি যদি সত্যি বলতে চাই, জুলাই বিপ্লবের পরে আমরা কিন্তু সংকট থেকে বের হতে পারি না। কেন বের হতে পারি নাই? জুলাই বিপ্লবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্ধুরা ছিলেন, তাদেরকে আমরা জানিয়েছিলাম, তোমরা যদি পরিবর্তন করতে চাও, তাহলে যেদিন একজন ঘোষণা করবা, সেই দিন বাংলাদেশের এই যে ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক এবং গণবিরোধী যে সংবিধান রয়েছে,
যে সংবিধান বাতিল ঘোষণা করবে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সহ বেশিরভাগের দূষণ যারা আছে সকলকে অপসারণের ঘোষণা দিবে এবং নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার জন্য একটা নতুন সংবিধান, নতুন রাষ্ট্র ব্যবস্থা, নতুন বন্দোবস্ত গড়ে তোলার জন্য ঘোষণাটা 3 আগস্ট আমরা দেওয়ার জন্য বলেছিলাম। কিন্তু তারা যেহেতু দেয়নি, ঘোষণা না দেওয়ার পরে 5 আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তখনও তারা বলেনি যে এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, বাংলাদেশে একটি নতুন সংবিধান থাকবে, কিভাবে একটি সরকার আসবে, এই বিষয়ে বলেনি। এমনকি 8ই আগস্ট যেদিন অন্তর্বর্তী সরকার গঠিত হয়, সেই সরকার কোন আইনের বলে গঠিত হয়েছে, সরকারের মেয়াদ কতদিন হবে, সরকার কিভাবে চলবে, কোনো কিছু জানানো হয় না। এর মধ্যে হলো সেই পুরনো সংবিধানের অধীনে যখন আপনার শপথ নেওয়া হলো, সেই সংবিধানের অধীনে যখন সংস্কার কমিশন গঠন করা হলো এবং এই যে বাড়ির নির্বাচন হয়, এর মধ্য দিয়ে কি হলো, আমরা দেখতাম 2007 সালে যেরকম একটা অবৈধ অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার ছিল, আমাদের এই 1.5 বছর অন্তর্বর্তী সরকার ছিল সেই রকম একটা সরকার হিসেবে বিদায় নিয়েছে। ফলে এখানে সব কিছু পুরাতন ফেরত আসছে। এখন ফেরত আসা অবস্থায় আমরা যে বিষয়টি জানাতে চাই যে যারা এই যে আমাদের জুলাই বিপ্লবের ছাত্ররা এবং অন্তর্বর্তী সরকার, সেই সরকারকে সমর্থন জানিয়েছে বিএনপি জামাত, তারা সবাই কিন্তু 72 সংবিধান মেনে নিয়েছে। সেই সংবিধানের অধীনে তারা সংস্কারের নাটক করেছে, জুলাই সনদের কথা বলেছে। এবং দেখেন জুলাই সনদ যখন হয়, এই জুলাই সনদ কিন্তু জাতীয় ঐক্যমত্য দিতে হয় নাই, কারণ একটি সংবিধান তৈরি হয়েছে, সনদ তৈরি করছে। সেই সংবিধানের অনেকগুলো গুরুত্বপূর্ণ ধারায়, গুরুত্বপূর্ণ বিষয়ে হচ্ছে প্রধান রাজনৈতিক দল বিএনপি আপনার নোট অফ ডিসেন্ট দেয়। আপনি ঐক্যমত্য কমিশন করবেন সনদের জন্য, কিন্তু আপনার সনদ প্রতি লেখা হচ্ছে নোট অফ ডিসেন্ট। এবং এই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান যে সংবিধান রয়েছে, এই সংবিধানের আওতায় এই সংস্কার কিছু বাস্তবায়ন করা সম্ভব না। আপনারা দেখেছেন যে জুলাই সনদে একটা কথা হয়েছে যে আমাদের একটা দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ হবে, অথচ বর্তমান সংবিধানের অধীনে এক পক্ষ বিশিষ্ট সংসদ। এবং এই জুলাই সনদের ভিতরে এমন কিছু সংস্কারকে ঢুকানো হয়েছে যেগুলো হাস্যকর ছিল। যেরকম প্রধানমন্ত্রীর মেয়াদ 2 মেয়াদে থাকবেন প্রধানমন্ত্রী, সর্বোচ্চ 4 বছর। আসলে এই নীতিটি হচ্ছে যখন প্রেসিডেন্সিয়াল সরকার হবে, কেউ 2 বারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না। কিন্তু আমরা তো হচ্ছে একটা সংসদীয় গণতন্ত্রের দেশ। আপনি যে আলী রিয়াজকে নিয়ে আসা হয়েছে, উনি মার্কিন নাগরিক, উনি আমেরিকার যে রাষ্ট্র ব্যবস্থা সেটাকে কপি পেস্ট করে আমাদের সংবিধানে বসিয়ে দিয়েছে। কিন্তু আমাদের সংবিধান সংবিধানে আমাদের রাষ্ট্র সংসদীয় কাঠামো রাষ্ট্র, আমরা প্রেসিডেন্সিয়াল কাঠামো রাষ্ট্র না। এবং আপনারা জানেন, কোথাও যদি সংসদীয় কাঠামো থাকে, সেইখানে আপনার বিপক্ষ অর্থাৎ উচ্চপক্ষ গঠন করার প্রয়োজনই নেই। এরকম অপ্রয়োজনীয় জিনিসগুলো করেন এবং এই সনদ বাস্তবায়ন দিয়ে শুরু থেকে কিন্তু বিএনপি বছরের সনদ বাস্তবায়ন করবে।